প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে করোনাকালীন এই সময়ে আপনারা সবাই জানেন যে প্রায় 6 মাস ধরে 6 মাসে প্রায় 1 বছরের মতো হয়ে গেল, 6 মাস 7 মাস হয়ে গেল সারা পৃথিবীব্যাপী যে করোনার প্রকোপ, মহামারীর প্রকোপ, সেই প্রকোপে সারা পৃথিবীতেই সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। তারই অংশ হিসেবে আমাদের বাংলাদেশেও আমাদের শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার। দীর্ঘদিন থেকে বন্ধ চলছে, 6 মাস 7 মাস থেকে। কারণ আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তারাই এদেশের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের নিরাপত্তার জন্য, তাদের সেফ রাখার জন্য এই সিদ্ধান্ত। আমাদেরকে বাড়িতে থেকেই পড়াশোনা করতে হবে। তারপরেও আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে এই করোনাকালীন সময়েও গভর্নমেন্টের নির্দেশনায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় অনলাইনের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি। আমাদের পাখরাট সরকারি কলেজের শিক্ষকরাও বিভিন্ন সময়ে অনলাইনে ক্লাস নিচ্ছে। সেটা আমাদের কলেজের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে তোমরা দেখে এই ক্লাসগুলো করতে পারবা এবং তোমাদের অধ্যয়নটা কন্টিনিউ রাখার চেষ্টা করব। তো আজকে আমরা মনোবিজ্ঞানের একাদশ শ্রেণীর মনোবিজ্ঞানের যে প্রথম পত্র রয়েছে, সেই প্রথম পত্রের 4র্থ অধ্যায়ে আমরা আলোচনা করব। এই 4র্থ অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা আছে সেটা হচ্ছে প্রেষণা ও আবেগ। এই প্রেষণা ও আবেগ 4র্থ অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব প্রেষণা। তো তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটা শুনবা এবং অধ্যয়ন করার চেষ্টা। তো আমরা জানি যে প্রেষণা আলোচনা করব। প্রেষণা আমরা সবাই জানি যে একটা সময়ে যেমন পাখি যেমন আকাশে উড়ে, সেই পাখিকে আকাশে উড়তে দেখে আমাদের পৃথিবীতে যারা বড় বড় সায়েন্টিস্ট এবং মানুষ, তারাও একদিন চিন্তা করলো যে কিভাবে আকাশে আমরাও উড়তে পারি পাখিকে উড়তে দেখে। সেই প্রচেষ্টা থেকে দীর্ঘদিন বৈজ্ঞানিক গবেষণা এবং প্রচেষ্টার ফলে একদিন মানুষ উড়োজাহাজ আবিষ্কার করলো এবং এই উড়োজাহাজ আবিষ্কার করার ফলে আকাশে উঠতে লাগলো। এই যে দীর্ঘদিনের যে প্রচেষ্টা এবং গবেষণার পেছনে যে শক্তিটি সবচেয়ে বেশি কাজ করে, তা হচ্ছে প্রেষণা। প্রেষণা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং কর্মচাঞ্চল্য করতে সহায়তা করে। প্রেষণা ছাড়া মানুষ এক ধরনের নিষ্ক্রিয়। আচ্ছা, প্রেষণা সম্পর্কে জানতে গেলে প্রেষণা মানুষের আচরণ, প্রাণীর আচরণ সম্পর্কে ধারণা এবং আচরণের ব্যাখ্যা করতে গেলে প্রেষণা সম্পর্কিত জ্ঞান অপরিহার্য। প্রেষণা মানুষকে তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে থাকে। প্রেষণা মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য এবং কর্ম উদ্যুক্ততা নিয়ে আসে। রেলগাড়িতে বাষ্পীয় শকট যেমন শক্তি যোগায় আমরা জানি, আবার মোটর গাড়িতে, বাস, ট্রাক বা এই মোটর গাড়িতে তেমনি ডিজেল ইঞ্জিনও শক্তি যোগায়। মোটর গাড়িকেও ডিজেল শক্তি যোগায় এবং সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। তেমনি মানুষের বেলায়ও মানুষকে সামনে এগিয়ে নিয়ে যেতে এবং কর্ম উদ্দীপ্ত করতে, কর্মচাঞ্চল্য করতে প্রেষণা শক্তি যোগায়। আচ্ছা, প্রেষণা হচ্ছে প্রাণীর আচরণের অন্যতম নির্ধারক। একজন শিক্ষার্থী সে দিনরাত পরিশ্রম করে থাকে কি জন্যে? সে ভালো রেজাল্ট করবে, ভালো ফলাফলের আশায়। তেমনি একজন খেলোয়াড়ও সে অনুশীলন করে একটা খেলায় সে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার। আবার তেমনি রাজনীতিবিদরাও তারা মঞ্চে বক্তৃতা দেয় সুন্দর সাবলীলভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আচরণ, মানুষ কি ধরনের আচরণ করবে তা নির্ভর করে প্রেষণার উপর। সুতরাং আমরা বলতে পারি যে প্রেষণা হচ্ছে আচরণের অন্যতম নির্ধারক। তাহলে
প্রেষণা হচ্ছে আচরণের অন্যতম নির্ধারক। আচ্ছা, উদ্দেশ্য বা মোটিভ শব্দটি থেকে, মোটিভ, মোটিভ, মোটিভ উদ্দেশ্য, এই উদ্দেশ্য বা মোটিভ শব্দটি থেকে মোটিভেশন, 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 উদ্দেশ্য বা মোটিভ শব্দটি থেকে প্রেষণা বা মোটিভেশন শব্দটি এসেছে। আমরা জানি উদ্দেশ্য দ্বারা চালিত হলে প্রাণীর মধ্যে এক ধরনের গতীয় বা সক্রিয় অবস্থার সৃষ্টি হয় এবং যতক্ষণ পর্যন্ত এই অভিষ্ট তার লক্ষ্য পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত এই গতীয় অবস্থা চলতে থাকে। আচ্ছা, প্রেষণা সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। এর মধ্যে ক্রাইডার, গথালস এবং সলোমন, ক্রাইডার, গথালস এবং সলোমন এবং তার সহযোগীরা মনোবিজ্ঞানকে এভাবে সংজ্ঞায়িত করছে। তারা বলছে আকাঙ্ক্ষা, প্রয়োজন এবং আগ্রহ যা একটি প্রাণীকে সক্রিয় এবং গতিময় করে তোলে। আকাঙ্ক্ষা, প্রয়োজন এবং আগ্রহ যা একটা প্রাণীকে গতীয় সক্রিয় করে থাকে এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এটাকে তারা কি করছে, মনোবিজ্ঞানের তাকেই কি করছে, প্রেষণা হিসেবে সংজ্ঞায়িত করছে। ক্যাডার, গথালস এবং কেভানো এই এবং তার সহযোগীরা। আর অপরদিকে জন এল ভোগেল, তিনি প্রেষণার সংজ্ঞা এভাবে দিয়েছেন, বলছেন প্রেষণা এমন একটি প্রক্রিয়া, প্রেষণা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা আচরণের সূত্রপাত ঘটায়, সচল রাখে এবং কি করে, পরিচালিত করে। জন এল ভোগেল প্রেষণার সংজ্ঞাটা এভাবে দিয়েছেন। তাহলে আমরা প্রেষণা সম্পর্কে, প্রেষণা কি এবং প্রেষণা সংজ্ঞা কি, এটা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। আচ্ছা, তারপরে আসছে প্রেষণা চক্র। আমরা জানি প্রেষণা চক্র আকারে আবর্তিত হয়। প্রেষণা চক্র, প্রেষণা চক্র। প্রেষণা হলো একটি গতিশীল অবস্থা। এই অবস্থায় অভীষ্ট লাভের জন্য তীব্র আকাঙ্ক্ষা ও গতীয় অবস্থার সৃষ্টি হয় এবং যতক্ষণ পর্যন্ত এই গতীয় অবস্থা থাকে এবং অভীষ্ট সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এই গতীয় অবস্থা চলতে থাকে। প্রেষণা চক্রাকারে আবর্তিত হয়। আমরা জানি প্রেষণা চক্রাকারে আবর্তিত হয়। প্রেষণা চক্র বিশ্লেষণ করলে নিম্নোক্ত আমরা স্তরগুলো পাবো। এই নিম্নোক্ত স্তরগুলো হচ্ছে, প্রেষণা চক্রাকারে আবর্তিত হয়। আমরা সেটা এখানে একটা চিত্রের মাধ্যমে দেখব। আচ্ছা, অভাববোধ, তারপরে হচ্ছে তাড়না। প্রথমে অভাববোধ, তারপর অভাববোধ থেকে তাড়না। তাড়নার পর হচ্ছে করণাচরণ। করণাচরণ, তারপর হচ্ছে উদ্দেশ্য সাধন।
উদ্দেশ্য সাধন এবং বিশ্রাম, সর্বশেষে বিশ্রাম। বিশ্রাম প্রেষণার চক্র, এই যে আমরা চক্রটা দেখিয়েছি, কৃষ্ণ এই চক্রাকারে আবর্তিত হয়। প্রথমে অভাববোধ, আমরা জানি প্রতিটি প্রাণীর আচরণ এবং প্রেষণার ক্ষেত্রে, প্রতিটি প্রাণীর আচরণ এবং সকল প্রেষণার ক্ষেত্রে এই চক্রটা বিদ্যমান। প্রথমে প্রাণীর শরীরে কোনো কিছুর অভাববোধ দেখা দেয় এবং অভাববোধ থেকে উৎপন্ন অস্বস্তিকর অবস্থা প্রাণীকে অভাব মেটাবার জন্য কি করে, প্রবৃত্ত করে বা তাড়িত করে। আচ্ছা, অতঃপর প্রাণী এক ধরনের কি করে আচরণ করে থাকে, কিসের জন্য, সেই অভাব মেটাবার জন্য এক ধরনের বিভিন্ন ধরনের আচরণ করে থাকে। আচ্ছা, সেই আচরণ থেকে, সেই করণ আচরণ বা বিভিন্ন ধরনের আচরণের পর সে তার যে কাঙ্ক্ষিত বস্তু বা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য লাভ করতে সক্ষম হয়। তার উদ্দেশ্য সাধিত হয়ে গেলে প্রাণী কি করে, তারপরে কি করে, এই যে বিশ্রাম গ্রহণ করে। আবার পরবর্তীতে এই চক্রটা, এটি আবার এই পেছনের চক্রটা আবার প্রাণীর ক্ষেত্রে চক্রাকারে আবর্তিত হয়ে থাকে। তাহলে পেষণা চক্র, পেষণা এইভাবে চক্রাকারে প্রতিটি প্রাণীর জীবনে কি হয়, আবর্তিত হতে থাকে। আচ্ছা, পেষণা চক্র স্তরগুলো আমরা নিম্নোক্তভাবে আলোচনা করতে পারি। পেষণা চক্রের স্তর। আচ্ছা, 1 নম্বর হচ্ছে অভাববোধ, আচ্ছা, প্রতিটি প্রাণীর শরীরে সর্বপ্রথম কোনো কিছুর অভাববোধ দেখা দেয়। প্রাণী যেমন যখন তার শরীরে পিপাসিত হয় বা পানির অভাববোধ দেখা দেয়, তখন কি হয়, প্রাণী তৃষ্ণার্ত হয় এবং তৃষ্ণার্ত হওয়ার পর সে এক ধরনের তার মধ্যে একটা সক্রিয় অবস্থা তৈরি হয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তাড়না। আচ্ছা, এই অভাববোধ কি করে, প্রাণীকে তার অভাব মেটাবার জন্য কি করে, তাড়িত করে। প্রাণী যখন কি হয়, তৃষ্ণার্ত হয়, তখন সে যখন পিপাসিত হয়, তখন পানি পান করার মধ্যে করার জন্য তার মধ্যে এক ধরনের তাড়না তৈরি হয়, তাকে প্রবৃত্ত করে। 3 নম্বর হচ্ছে করণ আচরণ। করণ আচরণ, তারপরে সে সেই পিপাসিত অবস্থায় তার যে পানি গলা শুকিয়ে যায়, কণ্ঠনালী শুকিয়ে যায়, সে পানি পান করার জন্য বিভিন্ন ধরনের আচরণ করে থাকে। 4 নম্বর হচ্ছে উদ্দেশ্য সাধন। উদ্দেশ্য সাধন, বিভিন্ন প্রকার আচরণ করার পর যখন প্রাণী তার কাঙ্ক্ষিত বস্তু, অর্থাৎ সে যখন তার পানি পান করার পর তার তৃষ্ণা পূরণ হয়ে যায় বা তৃষ্ণা দূর হয়ে যায়, তখন সে কি করে, বিশ্রাম গ্রহণ করে। তাহলে আমরা বুঝতে পারলাম পেষণা চক্র, এখানে আলোচনা করলাম পেষণা প্রতিটি প্রাণীর জীবনে চক্রাকারে আবর্তিত হয়ে থাকে এবং পেষণা চক্রের যে বিভিন্ন স্তরগুলো আছে, সেই স্তরগুলো আমরা
সংক্ষেপে আলোচনা করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের বুঝতে সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা প্রেষণা কি সেটা আমরা জানতে পারলাম। প্রেষণা চক্র এবং প্রেষণা চক্রের স্তরগুলো সম্পর্কে আমরা একটা সংক্ষেপে ধারণা নিলাম। এরপরে হচ্ছে আমরা আলোচনা করব প্রেষণার প্রকারভেদ, প্রেষণার শ্রেণীবিভাগ। প্রেষণার শ্রেণীবিভাগ, এখন আমরা আলোচনা করব প্রেষণার শ্রেণীবিভাগ। আচ্ছা, প্রেষণাকে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা প্রকার তার শ্রেণীবিভাগ করেছেন। প্রেষণার শ্রেণীবিভাগ নিয়ে মতপার্থক্য রয়েছে, তবে বেশিরভাগ মনোবিজ্ঞানী প্রেষণাকে দুই ভাগে বিভক্ত করার পক্ষপাতী। তাহলে বেশিরভাগ মনোবিজ্ঞানী প্রেষণাকে দুই ভাগে বিভক্ত করেছেন, সেটা হচ্ছে জৈবিক প্রেষণা এবং সামাজিক প্রেষণা। এক নম্বরে হচ্ছে জৈবিক প্রেষণা, দুই নম্বরে হচ্ছে সামাজিক প্রেষণা। দুই নম্বর হচ্ছে সামাজিক, এক নম্বর হচ্ছে জৈবিক প্রেষণা, দুই নম্বর হচ্ছে সামাজিক প্রেষণা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, জৈবিক প্রেষণা আমরা প্রথমে আলোচনা করব জৈবিক প্রেষণা। আচ্ছা, জৈবিক প্রেষণা কি? প্রাণীর জৈবিক অস্তিত্ব থেকে যেসব প্রেষণার সৃষ্টি হয় বা উদ্ভব ঘটে সেগুলোকে জৈবিক বা শরীরবৃত্তীয় প্রেষণা বলে। জৈবিক বা শরীরবৃত্তীয় কি? প্রাণীর শারীরিক বা জৈবিক অস্তিত্ব থেকে যে প্রেষণার উদ্ভব হয় তাকে বলছে জৈবিক বা শরীরবৃত্তীয় প্রেষণা। আচ্ছা, প্রাণী শরীরের বিপাক ক্রিয়ার ফলে জৈবিক প্রেষণার সৃষ্টি। প্রাণীর শরীরের বিপাক ক্রিয়ার ফলে জৈবিক প্রেষণার সৃষ্টি হয়। আচ্ছা, জৈবিক প্রেষণাগুলো কি? যেমন হচ্ছে উদাহরণস্বরূপ ক্ষুধা, তৃষ্ণা, মাতৃত্ব, নিদ্রা, এগুলো হচ্ছে জৈবিক প্রেষণার উদাহরণ। জৈবিক প্রেষণা কি? ক্ষুধা, তৃষ্ণা, মাতৃত্ব, যৌনাকাঙ্ক্ষা, নিদ্রা, এগুলা হচ্ছে জৈবিক প্রেষণার উদাহরণ। আচ্ছা, তো জৈবিক প্রেষণার এগুলো হচ্ছে উদাহরণ। আমরা এই জৈবিক প্রেষণার গুলোর মধ্যে প্রথমে ক্ষুধাকে নিয়ে আলোচনা করি। সংক্ষেপে ক্ষুধাকে নিয়ে আলোচনা করি।
ক্ষুধা। ক্ষুধা হচ্ছে একটি মৌলিক জৈবিক প্রেষণা। প্রাণী জন্মগ্রহণ করার পর থেকেই তার মধ্যে ক্ষুধা তাড়না অনুভব হয়, ক্ষুধার অভাববোধ দেখা দেয়। প্রাণী যখন ক্ষুধার্ত হয় তখন তার যে পাকস্থলীগুলো আছে সেই পাকস্থলীগুলো কি হয়, সংকুচিত হতে থাকে। পাকস্থলীগুলো কি হয়, সংকুচিত হয়। পাকস্থলী, প্রাণীর পাকস্থলী কেটে বাদ দিয়েও দেখা গেছে যে প্রাণী ক্ষুধা অনুভব করে। লুঘার্ট এবং কার্লসন দুইজন মনোবিজ্ঞানী, তারা একটা গবেষণার মধ্যে দেখিয়েছেন যে একটি পেট পুড়ে কুকুরের রক্ত যদি একটি ক্ষুধার্ত কুকুরকে পুশ করানো হয় তখন দেখা যায় সেই পেট পুড়ে কুকুরটাকেও ক্ষুধা লেগেছে, তার মধ্যে ক্ষুধা লেগেছে তাকে। আবার পেট পুড়ে কুকুরের রক্ত যদি একটি ক্ষুধার্ত কুকুরের গায়ে পুশ করা হয় তাহলে সেই ক্ষুধার্ত কুকুরের আবার ক্ষুধা মন্দা দেখা যায়, ক্ষুধা ভাব চলে যায়, তার মধ্যে এক ধরনের পেট পুড়ে কুকুরের মতো আচরণ চলে আসে, ক্ষুধা মন্দা তা চলে যায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ক্ষুধা একটি অন্যতম মৌলিক জৈবিক প্রেষণা। অনেক শরীরবিদগণ মনে করে থাকেন যে হাইপোথ্যালামাসের একটি বিশেষ অঞ্চল রয়েছে যেটি কি করে প্রাণীর ক্ষুধা নিয়ন্ত্রণ করে থাকে। হাইপোথ্যালামাসের একটি বিশেষ অঞ্চল রয়েছে যেটি ক্ষুধা নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, ক্ষুধার পরে আমরা কি আলোচনা করব? ক্ষুধার পরে হচ্ছে তৃষ্ণা। প্রাণীর শরীরে তৃষ্ণার অভাববোধ দেখা দেয় তরল পদার্থের অভাববোধ থেকে। এক ধরনের তরল পদার্থের অভাববোধ থেকেই প্রাণীর মধ্যে তৃষ্ণার অভাব দেখা দেয়। প্রাণীর কণ্ঠনালী বা গলা যখন শুকিয়ে যায় তখন সে তৃষ্ণাতে অনুভব করে। একটা প্রাণীকে কয়েক ঘন্টা যদি পানি পান থেকে বিরত রাখা হয় তখন সে তৃষ্ণাত হয়ে পড়ে, তার গলা এবং জিহ্বা শুকিয়ে যায়। আচ্ছা, শরীরবিদগণ পরীক্ষা করে দেখিয়েছেন যে প্রাণীর শরীরের রক্তের সাথে প্রাণীর শরীরের রক্তে যখন পানির অভাববোধ দেখা যায় তখন এটি মস্তিষ্কের একটি বিশেষ কেন্দ্রকে উত্তেজিত করে এবং মস্তিষ্ক স্নায়বিক প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীর গলা এবং জিহ্বার শুষ্কতা ঘটায়। প্রাণী তখন কি হয়ে তৃষ্ণার্ত হয়ে পড়ে। ওয়াটার রিজন, মস্তিষ্কের ওয়াটার রিজন নামক একটি জায়গা রয়েছে। ওয়াটার রিজন নামক একটি জায়গা রয়েছে, সেই জায়গাটি তৃষ্ণা নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, আমরা ক্ষুধা আলোচনা করলাম জৈবিক প্রেষণার মধ্যে, ক্ষুধা, তৃষ্ণা। আর এখন আমরা কি আলোচনা করব? যৌনাকাঙ্ক্ষা। প্রতিটি প্রাণীর মধ্যেই এই যে যৌনাকাঙ্ক্ষা কাজ করে থাকে একটি নির্দিষ্ট বয়সে এসে। যখন প্রাণীর মধ্যে তীব্র যৌনাকাঙ্ক্ষা দেখা দেয়, যতক্ষণ পর্যন্ত সে তার যৌনাকাঙ্ক্ষা তৃপ্তি না আসে ততক্ষণ পর্যন্ত এই যৌনাকাঙ্ক্ষাটা অবস্থা চলতে থাকে। আমরা জানি একজন নারীর নারীর যে যৌনকোষ বা অ্যাস্ট্রোজেন থেকে
অ্যাস্ট্রোজেন, এই অ্যাস্ট্রোজেন থেকে যে হরমোনটি নিঃসৃত হয় সেটা হচ্ছে নারীর ডিম্বাশয় থেকে আসে। আর পুরুষদের ক্ষেত্রে যে যৌন হরমোনটা আছে সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন, সেটা অন্ডকোষ থেকে আসে। আচ্ছা, আর একটা হচ্ছে মাতৃত্ব। মাতৃত্ব মাতৃত্ব প্রতিটি প্রাণী ক্ষেত্রে এই মাতৃত্ব 60টি এক সময় এসে থাকে। আমরা জানি অনেকে এটাকে কি বলছে, সামাজিক পেশনার হিসেবেও গণ্য করে থাকে, কিন্তু না, এটা হচ্ছে একটি মৌলিক জৈবিক পেশনা। গবেষকরা দেখিয়েছেন যে প্রোল্যাক্টিন নামক হরমোন, এই প্রোল্যাক্টিন নামক হরমোন থেকে হরমোন যখন নিঃসৃত হয় তখন প্রাণীর কি হয়, যে মাতৃত্বের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়ে থাকে। এই প্রোল্যাক্টিন হরমোন, গর্ভবতী মহিলার প্রোল্যাক্টিন হরমোন একজন কুমারী, এক গবেষণায় দেখা গেছে যে একটি গর্ভবতী কুকুরের প্রোল্যাক্টিন হরমোন একটি কুমারী কুকুরকে পুশ করার পর দেখা যায় যে সেই কুকুরটির মধ্যেও মাতৃত্ব সুলভ আচরণ চলে আসে। আচ্ছা, মাতৃত্বের পর আমরা আরেকটু নিদ্রাকে নিয়ে আলোচনা করি। নিদ্রাকে অনেকে সামাজিক পেশনা হিসেবে গণ্য করে থাকেন, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি জৈবিক পেশনা। প্রাণী যখন তার পরিশ্রম থেকে সে ক্লান্ত বোধ করে তখন এই নিদ্রার মাধ্যমে সে তার সজীবতা পুনরায়, সতেজতা সে ফিরে পায়, বা কর্মচাঞ্চল্যতা তার মধ্যে পুনরায় ফিরে আসে। তার যে শরীরের কোষগুলো দুর্বল হয়ে যায় সেই কোষগুলো পুনরায় সতেজ হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রেষণা সম্পর্কে জানলাম, প্রেষণার চক্র সম্পর্কে জানলাম। এখন আমরা আলোচনা করছি প্রেষণার শ্রেণীবিভাগ। আচ্ছা, প্রেষণার শ্রেণীবিভাগ মধ্যে আমরা জৈবিক প্রেষণা এবং জৈবিক প্রেষণার মধ্যে ক্ষুধা, তৃষ্ণা, যৌনাকাঙ্ক্ষা, মাতৃত্ব এবং নিদ্রা নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা সামাজিক প্রেষণা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। দুই নম্বরে কি হচ্ছে এখানে, সামাজিক প্রেষণা। সামাজিক প্রেষণাগুলোর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে ক নম্বর হচ্ছে যুথাচারিতা। খ নম্বর হচ্ছে খ্যাতি। আর একটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা। আর একটা হচ্ছে স্বীকৃতির চাহিদা। স্বীকৃতির চাহিদা। আর একটা হচ্ছে কৃতি। আরো দুই একটা রয়েছে, তো মোটামুটি আমরা সংক্ষেপে যুথাচারিতা, মানুষ সামাজিক জীব বা প্রাণী সামাজিক জীব, এক দলগতভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে
একত্রে বসবাস করার যে প্রবণতা বা চাহিদা, সেটাকে আমরা যথাযথ বলছি। আর খ্যাতি, প্রতিটি মানুষ চায় সে খ্যাতি অর্জন করতে, তার যে কর্ম বা সাধনার মধ্যে দিয়ে সে সবার সামনে সে কি হতে চায়, সুনাম বা খ্যাতির আশা আকাঙ্ক্ষা নিয়ে সে সবসময় কাজ করে থাকে। সামাজিক নিরাপত্তা, মানুষ সামাজিক জীব হিসেবে সে সামাজিক নিরাপত্তা জন্য কাজ করে থাকে। সামাজিক নিরাপত্তা সে চায় রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, এবং এই সামাজিক নিরাপত্তার জন্য মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে এককভাবে বসবাস করে। একজন ধনী ব্যক্তি তার সম্পত্তির নিরাপত্তা চায়, একজন মানুষ তার কাজের নিরাপত্তা চায়। এভাবেই সে সবসময় সমাজের মধ্যে থেকে নিরাপত্তার মধ্যে দিয়ে চলতে চায়। স্বীকৃতির চাহিদা, প্রতিটি মানুষ কি করে, তার কাজের তার পরিশ্রমের সে স্বীকৃতি চায় আর কৃতি রয়েছে। তো মোটামুটি আমরা সংক্ষেপে আলোচনা করতে হচ্ছে। হ্যাঁ, মোটামুটি আমরা জৈবিক প্রেষণা সম্পর্কে আলোচনা করেছি, সামাজিক প্রেষণা সম্পর্কেও আলোচনা করলাম। আমরা আর একটু এই যে জৈবিক প্রেষণা এবং সামাজিক প্রেষণার পার্থক্য কি সেটা একটু সংক্ষেপে আলোচনা করে আজকের মধ্যে আমরা এখানে ক্লাস শেষ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই যে জৈবিক এবং সামাজিক প্রেষণার মধ্যে, জৈবিক এবং সামাজিক প্রেষণা নিয়ে যে আমরা আলোচনা করলাম, সেই জৈবিক এবং সামাজিক প্রেষণার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যগুলো নিয়ে একটু ছোট করে আমরা আলোচনা করব। আচ্ছা, জৈবিক ও সামাজিক প্রেষণার মধ্যে পার্থক্য। জৈবিক ও সামাজিক প্রেষণার মধ্যে উল্লেখযোগ্য কিছু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলো হচ্ছে যে জৈবিক প্রেষণা একটি সামাজিক ভিত্তি রয়েছে, অপরপক্ষে সামাজিক প্রেষণার কোনো কি নেই, ভিত্তি নেই। এটা একটা গেল পার্থক্য। আচ্ছা, আর 2 নম্বরে কি পার্থক্য হচ্ছে, জৈবিক প্রেষণা প্রাণীর জীবন ধারণের জন্য অপরিহার্য, সামাজিক প্রেষণা প্রাণীর জীবন ধারণের জন্য অপরিহার্য নয়। 2 নম্বর পার্থক্য। 3 নম্বর পার্থক্যটা হচ্ছে জৈবিক প্রেষণা এটা প্রাণীর জন্মগত, জন্মর পর থেকেই সে জৈবিক প্রেষণাগুলো সে পেয়ে থাকে। আর সামাজিক প্রেষণা হচ্ছে শিক্ষালব্ধ। জৈবিক প্রেষণা একই শ্রেণীর সকল প্রাণীর মধ্যে সমানভাবে বিদ্যমান। 4 নম্বর, জৈবিক প্রেষণা একই শ্রেণীর সকল প্রাণীর মধ্যে সমানভাবে বিদ্যমান, কিন্তু সামাজিক প্রেষণা একই শ্রেণীর সকল প্রাণীর মধ্যে সমানভাবে বিদ্যমান থাকে না। 4 নম্বরে গেল। 5 নম্বরে হচ্ছে জৈবিক প্রেষণা ভারসাম্য সংস্থাপক হিসেবে কাজ করে, অপরদিকে সামাজিক প্রেষণা ভারসাম্য সংস্থাপক নয়। 6 নম্বরে হচ্ছে জৈবিক প্রেষণা সংখ্যায় সীমিত আর সামাজিক প্রেষণা সংখ্যায় অধিক।
তো মোটামুটি আমরা এই 5-7টা পার্থক্য আমরা দেখতে পেলাম জৈবিক পেশনা এবং সামাজিক পেশনার মধ্যে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে 71 শ্রেণীর বিষয় মনোবিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায় পেশনা ও আবেগ অধ্যায়টি আমরা আলোচনা করছি। এর মধ্যে পেশনাকে নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আমরা জানতে পারলাম পেশনা কি, পেশনার চক্র কিভাবে প্রতিটি প্রাণীর জীবনে আবর্তিত হয়ে থাকে, পেশনার শ্রেণীবিভাগ, পেশনার শ্রেণীবিভাগের মধ্যে জৈবিক এবং সামাজিক পেশনা নিয়ে আলোচনা করলাম, এবং সর্বশেষে এই দুই পেশনার মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটি নিয়ে আমরা আলোচনা করব। তো আবার তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে দেখা হবে। আশা করি এই করোনাকালেও বাড়িতে থাকার পরেও তোমরা তোমাদের যে অধ্যবসায়, যে পড়াশোনা, এই পড়াশোনা চালিয়ে যাবে। এই অবস্থা সারা জীবন বিরাজমান করবে না। অতি তাড়াতাড়ি আশা করি আমরা সেই স্বাভাবিক শিক্ষা জীবনটা ফিরে পাবো, সেই আশা ব্যক্ত করে আজকে এই যে ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।